আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দোয়া প্রত্যাশা কামনা সবসময় থাকে আপনাদের জন্য। তো আশা করি যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সর্বপ্রথমেই বরাবর আমাদের গ্রুপের কিছু নিয়মকানুন আপনাকে আমি বলে দিচ্ছি। যারা আমাদের গ্রুপে মেম্বার আছেন, আপনারা আমাদের গ্রুপের প্রাণ। আপনাদের ছাড়া গ্রুপটা আসলে অচল। তো সেই ক্ষেত্রে আপনারা যখন আমাদের গ্রুপে পোস্ট করেন, তো অনেকের কমপ্লেইন থেকে অভিযোগ থাকে যে আপনাদের পোস্টগুলো নিয়মিত অ্যাপ্রুভাল কেন দেওয়া হয় না, সেটা নিয়ে অনেকেই পিন পোস্টে কমেন্ট করেন। এখন আমি সবাইকে বলবো যে আমাদের গ্রুপে পোস্ট করার আগে আপনি উপরে একটু একটা ক্যাপশন দেওয়া থাকে, একটা পিন কমেন্ট আছে যেখানে গ্রুপের নিয়ম কানুন, যেখানে পোস্ট করতে হলে কী ধরনের পোস্ট অ্যাপ্রুভ করা হবে, কোন ধরনের পোস্ট অ্যাপ্রুভ করা হবে না। তা আপনি ওইটা একটু দেখে নেবেন, তাহলে বেটার হয় যে আপনি যখনই গ্রুপে পোস্ট করবেন আপনার পোস্টগুলো অ্যাপ্রুভ করতে সোজা হয়। তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আওয়ার এভারগ্রিন বাংলাদেশ ওয়ার্ল্ডে। আজকে কোনো গানের লাইভ না, আজকে অনেকেই উপরে ক্যাপশন দেওয়া আছে। একটু আগে আসলে আমি বেশ কয়েকটা পোস্ট দেখছিলাম, তো পোস্টগুলো দেখার পরে আমি ভাবলাম যে একটু কথা বলি। কারণ আমরা যারা আছি, যারা আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের বাইরে আছি, যারা ছোট আছি, বড় আছি, সবাই উপরে আজকের যে আমার লাইভের বিষয় বা আজকের যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে মোরলীয় শিক্ষা নীতি প্লাস হচ্ছে আমাদের যেই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, আর সেটার সাথে আমাদের ভবিষ্যৎ, এই জিনিসগুলোর উপরে আজকে আমি বেসিক্যালি কথা বলবো। সুমাইপু জয়েন করেছেন। সালাউদ্দিন ভাই, বস ভালো আছি, আপনি কেমন আছেন? তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। অনেকে আবার ভাবেন যে খুব সেন্সিটিভ ইস্যু, অনেকে ভাবেন যে কথা বলে বাংলাদেশে গেলে তো এয়ারপোর্টে অ্যারেস্ট হয়ে যেতে হয়, এরকম অনেক ধরনের ঝামেলা আছে। তবে আমি মনে করি যে প্রতিটা বিষয়েরই গঠনমূলক সমালোচনা করাটা ভালো। আর গঠনমূলক সমালোচনা যখন আপনি করবেন, কারো কাছে সেটা পছন্দের হবে, কারো কাছে পছন্দের হবে না। মেঘলাবু জয়েন করেছেন, অ্যালেক্স বয়, রফিক আছেন আমাদের সাথে। তো সবাইকে আমি আমাদের আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। আজকে বেসিক্যালি গানের লাইভ না, আমি বারবার বলে দিচ্ছি, অনেকে হয়তো গানের লাইভ ভাবা শুরু করবেন আবার। আজকে আমি গান করব না, কারণ গলার অবস্থা খুব বেশি ভালো না, সে কারণে আজকে গান করব না। তো সর্বপ্রথম কে কোথা থেকে আছেন আমার সাথে আজকে, সেটা একটু কমেন্ট করবেন। আর কে কেমন আছেন, সবাই ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা, সেটা একটু কমেন্ট করবেন। তো বেসিক্যালি আমি আজকে শুরু করতে চাচ্ছি যে জায়গা থেকে। ফাহাদ ভাই সিলেট থেকে আছেন, ধন্যবাদ। আমি আমার একদম স্টার্টিং একটা সূচনা বক্তব্য আছে। আচ্ছা, আমাদের গ্রুপে মনে হয় আরেকটা ভাই লাইভ করতেছেন। একটা মিনিট, আমি হয়তো খেয়াল করিনি। একটা মিনিট। আসলে গ্রুপে আমাদের কিছু রুলস আছে, আমরা গ্রুপের মেম্বাররা একসাথে দুজন লাইভে আসি না। তো আমি হয়তো খেয়াল করিনি আমাদের গ্রুপে একটা লাইভ চলতেছে। আমি এটা কিসের লাইভ চলতেছে একটু দেখে নিচ্ছি। মাসুদ ভাই, নির্বাচন নিয়ে কথা বলার জন্য, আপনি নির্বাচন সম্পর্কে যে লাস্ট যে বাংলাদেশ নির্বাচন কমিশনের যেই রুলস রেগুলেশন জারি করা হয়েছে, আপনি জানেন কিনা জানি না। সম্প্রতি গতকালকে সবাই নিশ্চয় দেখেছেন, প্রথম আলোর একটা খবর ছিল যে আমাদের দক্ষিণ কোরিয়ার একজন, আমি দক্ষিণ কোরিয়াতে যেহেতু থাকি, আমাদের দক্ষিণ কোরিয়ার একজন পিএইচডি করা ছাত্র, তিনি বাংলাদেশ কিন্তু গিয়েছিলেন, গিয়ে আসার সময় র্যাবের হাতে আবার অ্যারেস্ট হয়েছেন। কারণ উনি কিছু কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে আপনার জেনে কথা বলতে হবে, না জেনে আপনি যদি কথা বলেন আপনি বিপদে পড়বেন। আর যখন বিপদে পড়বেন ভাই, বাংলাদেশ 10টার দিকে, তাহলে মনে ভালো হয়, কারণ শীতের রাতে সবাই ঘুমিয়ে যায়। আচ্ছা আচ্ছা, না বস, আমি আসলে একটু আর্লি আসার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে হয় কি আপনার কাস্টমার থাকে উইকেন্ড, এই কারণে। তো এই কারণে নির্বাচন কমিশন নিয়ে কথা বলার ক্ষেত্রে কিছু অনলাইনে তারা রুলস করে দিচ্ছে। অনলাইনে আমরা যারা কথা বলি আমাদের উপরে কিছু বিধিনিষেধ আছে, ওই বিধিনিষেধের বাইরে কথা বললে ভাই ফাঁসতে হবে, আপনি বক্তৃতা শুনে নাই হয়ে যাবেন, পরে আমি যাবো, আমার ঝামেলা পড়তে হবে। কারণ সরকারের বিরোধী কোনো কথা বলা, এগুলো গ্রুপেরও রুলসের বাইরে, পলিটিক্যাল কথাবার্তা বলা। বাট যেটা আমাদের গঠনমূলক সমালোচনা করা দরকার সেটা বলবো। যে আজকে কলে নিব। তো স্টার্টিং আমি যে পয়েন্টে কথা বলতে চাচ্ছি সেই পয়েন্টে একটু আমি আলোচনা করে নিই। আমাদের শিক্ষা ব্যবস্থা, যারা এখানে যারা ভিউয়ার্স আছেন ম্যাক্সিমামই বাংলাদেশের বাইরে থাকেন। বেসিক্যালি আমরা এই টাইমে যারা লাইভ দেখতেছি, বাংলাদেশ থেকে কম মানুষই দেখেন। অর্পিতা আপু জয়েন করেছেন, ইয়াদুল ভাই ভালো আছি। বাংলাদেশের বাইরে আমরা যারা থাকি, আপনি দেখেন আমরা প্রতিটা দেশে উন্নত। আমরা বাংলাদেশ থেকে এখানে জবের জন্য আসি, তাদের এখানে কর্মসংস্থানের অভাব নেই। কেন? কারণ হচ্ছে তাদের যেই রাষ্ট্র পরিচালনার পলিসি, তাদের যে শিক্ষা ব্যবস্থার পলিসি, তাদের যেই কাজের পলিসি, সেগুলো আমাদের থেকে ব্যতিক্রম। আপনি আমি বাংলাদেশে যখন কাজ করি তখন আমাদের মধ্যে ফাঁকিবাজি, চুরি, বাটপাড়ি প্রবণতা দেখা দেয়। সেটার পিছনে একটা কারণ আপনি দেখেন, মানে বিশ্বে কয়েকটা দেশ ছাড়া, কয়েকটা দেশের মধ্যে ইন্ডিয়াও আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, শ্রীলঙ্কা আছে, ভুটান আছে, নেপাল আছে, যেগুলোতে এখনো কারাপশনটা অনেক স্ট্রং পর্যায়ে আছে। তো এই দেশগুলোর মধ্যে যখন আপনি পড়াশোনা করছেন, যেমন ছোট থাকতে আপনি দেখেন, আমার কথাগুলো একটু মিলিয়ে নেবেন, আমাদের সময় কিন্ডারগার্টেন ছিল না। আমি মেবি 1994-এ 1994 সালে আমি পঞ্চম শ্রেণী পাশ করছি, মানে আমার বয়স কিন্তু অনেক আছে। তা 1994-এ আমি ক্লাস 5-এ পাশ করছি, আমার পড়ালেখা একটু আর্লি ছিল। তো আমার খেয়াল আছে যে ওই সময় আমরা
আপনার প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম, এখনকার মতন কেজি স্কুল, কিন্ডারগার্টেন ওইগুলো ছিল না। তো আমরা বেসিক্যালি ধরেই বড় ওয়ানে ভর্তি হয়েছি, ছোটো ওয়ান, বড় 1, 2, 3 এরকমই কিন্তু ম্যাক্সিমাম পড়াশোনা করছেন। রাসেল ভাই, উজ্জ্বল ভাই, শরীফ ভাই, ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। তো ওইখান থেকে পড়াশোনা করতে পড়তে তারপর আমরা ক্লাস 6 উঠছি, 7 উঠছি, এইভাবে পাস করতে করতে আজকে এই পর্যায়ে আসছি। আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। আমি বাংলাদেশে আমার এসএসসি পর্যন্ত সায়েন্স ছিল, এইচএসসি সায়েন্স ছিল, অনার্স লেভেলে আমি সায়েন্সে পড়াশোনা করছি। কিন্তু এখন আমি যদি চাকরির জন্য যাই, বাংলাদেশে আমাদের যেটা হয় আর কি, যে আপনি দেখেন যে প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা সেক্টরে আমরা যারা জব করছি, আমি ধরেন একটা ছেলে পড়াশোনা করছে বাংলায়, এখন সে চাকরি করতেছে কিসে? পুলিশে। সে চাকরি করতেছে কিসে? হয়তো মানে আমাদের কমার্স একটা ডিপার্টমেন্টে। বিশেষ করে সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে এই ধরনের বিষয়টা খুবই বেশি পরিলক্ষিত। আপনি প্রাইভেট সেক্টরগুলোতে দেখেন যে প্রাইভেট সেক্টরে যখন একটা চাকরির প্রয়োজন হয়, একজন কম্পিউটার অপারেটর, এখন আপনি যদি যাই বলেন ভাই আমি ফিলোসফিতে মাস্টার্স করছি, আমি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করছি, মাগার আমি কম্পিউটার টিপতে জানি না, আপনার চাকরি দিবে কেউ? দিবে না। কেন? প্রাইভেট সেক্টরগুলোতে ব্যক্তিগত লাভের জায়গাটা, ব্যক্তিগত জায়গাটা সবাই আমরা খুব স্ট্রংলি বুঝি। আপনার একটা ওষুধের ফার্মেসি আছে, আপনি আপনার দোকানে একটা ওষুধের দোকানের জন্য একটা কর্মচারী রাখবেন, আপনি কি এমন কাজ জানেন এমন একটা ছেলে রাখবেন? আপনি ওই ছেলেটারে রাখবেন যে আগে কোথাও না কোথাও কাজ করছে, যে ওষুধ সম্পর্কে বোঝে। একটা রুগী আসলে বা একটা মানুষ আসলে যদি বলে ভাই পেটে ব্যথা, সর্দি হয়েছে, মাথা ব্যথা, সে যাতে মিনিমাম ওষুধটা সম্পর্কে তার কোয়ালিটি বা তার একটা জ্ঞান থাকে, তখন কিন্তু আমরা ওই মানুষটাকে কাজের সুযোগ দিই। এটা আমরা কিন্তু সবাই করি। আপনি ব্যক্তিগত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা করেন, কিন্তু যখন দেখেন সরকারি প্রতিষ্ঠানগুলো, যেখানে আমরা মানে একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা, রাজস্ব, ইনকাম সবকিছু কিন্তু সরকারি ডিপার্টমেন্ট থেকে আসে, তারা কিন্তু সরকারকে, দেশকে উন্নতির জায়গাটাতে নিয়ে যায়। তো সেইখানে আমাদের যখন থাকে যে আমরা যেই লাইন থেকে পড়াশোনা করে আসছি, চাকরির ক্ষেত্রে যে টোটালি উল্টা হয়ে যায়। আর যখন উল্টা হবে, একজন মানুষ যিনি ডাক্তারি কিছুই জানে না, তারা যদি আপনি একটা হসপিটালের ডাক্তার বানাই দেন, সে যখন অপারেশন করবে 100% ওই রোগীর যে জীবন নিয়ে ফিরে আসবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেটা আপনিও বোঝেন, আমিও বুঝি, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এখন, এখানে যারা শিক্ষানীতি চালাচ্ছেন তারা কারা? তারা হচ্ছেন সমাজের বড় বড় ব্যক্তি, তারপর হচ্ছেন কর্তা ব্যক্তি। তাদের সন্তানরা কি আসলে বাংলাদেশে পড়াশোনা করে? আমরা কি কখনো এরকম দেখেছি? মালিক ভাই, ওয়ালাইকুম সালাম। নীল আকাশ ভালো আছেন, ওবায়দুল ভাই ভালো আছেন, নীলা কাইসার ধন্যবাদ, সুমন ভাই। তো আমাদের দেশের শিক্ষানীতিটা যারা পরিচালনা করে, আপনি দেখেন ধারাবাহিকভাবে হয়তো আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় সচিব, কর্মকর্তা, তারপরে হচ্ছে শিক্ষা অফিসার, ম্যাজিস্ট্রেট, ডিসি, তারা যে লেভেলের লোক আছে, তাদের সন্তানরা কোথায় পড়াশোনা করে? আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে 80% এরকম বড় বড় কর্তা ব্যক্তি যারা আছেন, তাদের সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করে। আর তাদের সন্তানকে তারা পারফেক্টলি পড়াশোনাটাই দিচ্ছে দেশের বাইরে, কারণ বাংলাদেশের বাইরে যে পড়াশোনা আছে, শিক্ষানীতি আছে, সেগুলো আমাদের দেশের মতো হজবরল না। আপনি দেখেন আপনার এলাকার একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, একটা কলেজ, এটা একটা ম্যানেজিং কমিটি আছে, গভর্নিং বডি আছে। এখন ওই গভর্নিং বডির মধ্যে কে আছে? আপনি দেখেন যে একটা ম্যানেজিং কমিটির সভাপতি হয় ওই এলাকার চেয়ারম্যান, বা ওই এলাকার পয়সাওয়ালা যিনি আছেন সবচেয়ে বেশি, বা রাজনৈতিকভাবে জড়িত যিনি। কিন্তু উনি একটা হাই স্কুলে যিনি মাস্টারি করেন, তার মিনিমাম কোয়ালিফিকেশন থাকে বিএ পাস, বিকম পাস বা বিএসসি। এতটুকু কোয়ালিফিকেশন নিয়ে কিন্তু হাই স্কুলের টিচার হওয়া যায় না। এখন একজন চেয়ারম্যান বা একজন মেম্বার বা একজন এলাকার কর্তা ব্যক্তি, যিনি আসলে 8-9 পর্যন্ত পড়েন নাই, কিন্তু রাজনৈতিকভাবে উনি এসে একটা নেতার পর্যায়ে গেছেন, এখন উনি হচ্ছেন ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। ম্যানেজিং কমিটির অর্থ কি? পরিচালনা কমিটি। পরিচালনা করার মানে কি? আপনি একটা স্কুলের পরিচালনা কমিটির সভাপতি, মানে আপনার একটা সিদ্ধান্ত, এখানে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা, তারপর হচ্ছে এখানে শিক্ষা ব্যবস্থা কিভাবে দেওয়া হবে, ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা, A to Z, শিক্ষকদের বেতন ভাতা, স্কুলের অবকাঠামো, সবকিছু কিন্তু ডিপেন্ড করে ওই ম্যানেজিং কমিটির উপরে। কিন্তু ম্যানেজিং কমিটিতে যারা বসে থাকে, একজন বিকম পাস, একজন বিএসসি পাস, একজন এমকম পাস মাস্টারের যে মাথা থাকবে বা তার যে চিন্তা ভাবনা থাকবে, এখন দেখা গেছে যে একটা স্কুলের ম্যানেজিং কমিটির মধ্যে, আপনারা এগুলো জানেন কিনা আমি জানি না, যে শিক্ষকদের মধ্যে থেকে 2 জন থাকেন। আর ম্যানেজিং কমিটির সভাপতি কখনো কোনো স্কুলের শিক্ষক হতে পারে না, সেটা অভিভাবক মহল থেকে নির্বাচিত হয়। এখন অভিভাবক মহল থেকে নর্মালি আমরা করি কি, আমাদের সন্তানদের যে শিক্ষা জায়গা, আমাদের সন্তানদের যেখান থেকে ভবিষ্যৎ গড়ার জায়গা, সেই জায়গাতে যখন ইলেকশন হয়, আমরা নির্দ্বিধায় দিয়ে দিই এলাকার শিক্ষিত হোক অশিক্ষিত হোক, এলাকার ক্ষমতাবান বা প্রভাবশালী যারা আছে তাদেরকে ওই জায়গাটা আমরা ঠিক দিয়ে দিই। এখন যখন ওই এলাকার মানে যিনি মাথা থাকেন, তিনি যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে যান, একজন হেডমাস্টার ইচ্ছা করলেই তিনি তো ওইখানে ক্ষমতা খাটাইতে পারবে না। কেন?
ম্যানেজিং কমিটির যে সিদ্ধান্ত সেটাই হবে সিদ্ধান্ত। ম্যানেজিং কমিটি যদি বলে সকাল 10টায় স্কুল 10টায়, ম্যানেজিং কমিটি যদি বলে যে স্কুলে প্রাইভেট পড়ানো যাবে তাহলে যাবে, নাহলে যাবে না। ম্যানেজিং কমিটি যদি বলে যে আমাদের স্কুলের অবকাঠামো কী হবে না হবে সেগুলো দেখার বিষয় আমাদের। এই জায়গাগুলোতে যখন আমরা অযোগ্য ব্যক্তিদের নিয়ে আসি, আর এরপরে আশা করি যে ওই স্কুল থেকে 5-10টা A+ পাবে, 8-10টা গোল্ডেন A+ পাবে, সেটা হচ্ছে আমাদের বোকামি, ফার্স্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে, আপনি দেখবেন যে একটু খেয়াল করে দেখেন, গ্রামের ওইসব যে ম্যানেজিং কমিটির সভাপতি তারা কিন্তু গ্রামে থাকে না, তারা থাকে কোথায়? আমি একদম লো লেভেল থেকে জিনিসটা শুরু করলাম। হাবিব ভাই ধন্যবাদ, সাকিব ভাই ধন্যবাদ, মোহাম্মদ ফারুক ভাই ওয়ালাইকুম সালাম, সিফাত ভাই ধন্যবাদ। একজন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি যিনি হয় তিনি এলাকার পয়সাওয়ালা, অথবা একজন চেয়ারম্যান হন, অথবা কোথাও না কোথাও খুবই ক্ষমতাশালী অর্থবিত্ত যিনি হন তিনি। তার বাসাটা থাকে কই? বেসিক্যালি তিনি শহরে থাকেন, তিনি থাকেন শহরে, তার বাচ্চারা পড়াশোনা করে শহরে, কিন্তু তিনি আইসা একটা স্কুলের পরিচালনা করেন, ওটা হচ্ছে গ্রামের। তিনি হুন্ডা টেন্ডা দিয়ে আসেন, গাড়ি টাড়ি লয়ে আসেন, উনি এলাকায় আসলে আবার এক শ্রেণীর পোলাপান আছে সারাদিন বয়ে থাকে, ভাই আইব দৌড়ে মরে গেছে স্কুলের পিছনে জয় বাংলা বা জিআর সৈনিক যেটা হোক বা নারায় তাকবীর, ওইরকম বিভিন্ন দলীয় স্লোগান দিতে দিতে ভাইরে স্কুলে নিয়ে যায়। ওইখানে গিয়ে একটা দলীয় একটা অবস্থান, যেই সরকার ক্ষমতা থাকে ওই সরকারের একটা দাপত্য থাকে। এটা হচ্ছে খুবই সিম্পল আমাদের বাংলাদেশের লজিক। তো আপনি দেখেন যে আমার সন্তান যেই স্কুলটাতে পড়ে, সেলিম ভাই ধন্যবাদ, আমার সন্তান যেই স্কুলটাতে পড়ে, আমি কখনোই চাইবেন না ওইখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো ত্রুটি থাকুক। আপনি চাইবেন আপনার সন্তানকে যেই খাবারটা আপনি খাওয়ান, আপনি কি খেয়াল করে দেখেন যে আসলে এগুলা বলতে গেলে বিশাল ব্যাপার। করাপশন দেখেন, আপনি দেখেন যে খাদ্যে ভেজাল, যেই বেটা গরুর দুধে পানি মিশায়, যেই বেটা মাছের মধ্যে যে ভেজাল যাবার খাবার খাওয়ায়, যে ফার্মের মুরগির মধ্যে ভেজাল খাবার, নিজের ফ্যামিলির জন্য যেটা খায়, আপনি খামারে যাইয়া দেখেন, মাছের মধ্যে যাইয়া দেখেন, সে যেই পুকুরে ধরেন সার দিয়া মাছ বড় করে, সে যেই দুধের মধ্যে পানি দেয়, ওই দুধ কিন্তু সে নিজের জন্য রাখে না, সে দুধটা দোয়াইয়া আধা কেজি 1 কেজি আনতাস আগে সাইড করে, তারপরে যেটা বাজারে আমারে আপনারে খাওয়াবে ওটার মধ্যে সে পানি মারে, ওটাতে সে ফরমালিন মারে। যে ব্যক্তি খেতে ফলমূল করে, কীটনাশক দেয়, বিষাক্ত বিষ দেয়, ওইসব মানুষগুলো করে কি? তারা কিন্তু ক্ষেতের একটা অংশ নিজেদের জন্য রেখে দেয়, আর ওই নিজেদের অংশ যেটা থাকে ওইটা তারা খায়, আর বাকিটা যেটা ফরমালিন মারা থাকে সেটা আমার আপনার জন্য সাপ্লাই করে দেয়। সেম আপনি যখন এই কাজটা করেন, তো আমি যে স্কুলের সভাপতি হব, আমি যে স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান হব, ওই স্কুলে যদি আমার বাচ্চা পড়ে, তাহলে আমার যেই মেন্টালিটিটা থাকবে ওই স্কুলের প্রতি, ওইখানে শিক্ষা ব্যবস্থা সব কিছু, ওইখানে একটা শিক্ষকের সম্মান করা বা তার বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, স্কুলের অবকাঠামো, বেঞ্চ টেন্স, ফ্যান আছে কিনা, লাইট আছে কিনা, ঠিকমতো জানলাগুলো লাগে কিনা, তারপর স্কুলের মধ্যে স্কুল চলাকালীন সময় কেউ এসে মাঠের মধ্যে গরু ঢুকাই দিচ্ছে কিনা, ছাগল ঢুকাই দিচ্ছে কিনা, এগুলা যেভাবে নজর স্ট্রংলি আমি রাখবো। আমার সন্তান পড়ে শহরের একটা ভালো স্কুলে, আমার সন্তান পড়ে বাংলাদেশের বাইরে, এখন যেখানে পড়তেছে, যে স্কুলে পড়তেছে, সব যদি ভালো শিক্ষিত হয়ে যায়, তাহলে আমার পিছনে স্লোগান দিবে কে? আকিল ভাই ধন্যবাদ, সালমান ভাই ধন্যবাদ, বরকতুল্লাহ ভাই, সোহাগ ভাই। তো আপনি দেখেন যে এখন আমাদের শিক্ষানীতির মধ্যে কোথাও না কোথাও আমরা একটা সূক্ষ্ম একটা ভাব রেখে দেওয়া হয়েছে যে সবাই যদি শিক্ষা ফেলি, এখন আমার মতন যদি সব বুঝা ফেলে, তাহলে তো বাংলাদেশে নেতার পিছনে কর্মী পাওয়া যাবে না, সেটা আপনি জানেন। আমি মনে করি যে আমার মতন যদি আপনি বুঝে ফেলেন, আপনার মতো যদি সবাই বুঝে ফেলে, তাহলে কিন্তু নেতারা কারে নিয়ে মাঠে নামবে, কার পোলাপেন যে মারামারি করবে। যখন একটা মিছিল হবে, স্লোগান হবে, ইট মারতে হবে, পাটকেল মারতে হবে, পিটাইতে হবে, চেয়ার ভাঙতে হবে, তাহলে ওরা কারা হবে? সব যদি শিক্ষিত হয়ে যায়, একটা অংশকে টেকনিক্যালি আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি রাখা হয়, রাইখা এই স্টুডেন্টগুলোর একটা সময় মানে ফেল টেল করে, এগুলো পরে আর পড়াশোনা করতে যায় না, ওইখান থেকে আর কি করবে? এলাকার মধ্যে যেই ভাই ক্ষমতা থাকে ওই ভাইয়ের পিছনে দৌড়াদৌড়ি করে। তাজুল ইসলাম জুয়েন ভাই অনেকদিন পর ধন্যবাদ, শরীফুল ভাই ধন্যবাদ, আবু বকর সিদ্দিক ভাই ধন্যবাদ। আচ্ছা, আমাকে কয়েকজনে মেসেজ দিচ্ছেন যে আমাকে কেন পাচ্ছেন না। আমি বলছি যে আমাকে কেন পাচ্ছেন না আমি জানি না, হয়তো আমার সাথে আপনি আমার সাথে কানেক্ট নেই। উপরে আমার আইডি আছে, কানেক্ট হয়ে যাবেন, ফলো করবেন, আর সিফার্স চালু করে রাখবেন, উপরে আইডিতে সিফার্স অ্যাক্টিভ করে রাখবেন। আর অথবা আমার একটা পেজ আছে, আমার প্রোফাইলে গেলে পাবেন উচিতকতার ভাত নাই, ওইখানে আপনি লাইক দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই লাইভে যাই ওইখান থেকে এটা আমি আবার শেয়ার করি, তো নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বেসিক্যালি যে পয়েন্টটাতে আমি কথা বলছিলাম, যে এই যে শিক্ষা ব্যবস্থাটা গোড়া থেকে, এবার আসেন যে শহরের যে স্কুলগুলো আছে, শহরের স্কুলগুলো বেসিক্যালি যে সরকারি স্কুলগুলো আছে, এটা সরকারিভাবে পরিচালনা হয়, যিনি ম্যাজিস্ট্রেট সাহেব থাকেন বা সরকারের আন্ডারে এগুলো পরিচালনা হয়। এখন সরকারের আন্ডারে যেগুলোই যায়, যেই সরকারের সময় যায়, যখনই যায়, আমরা দেখছি এগুলোতে মানে স্কুল লেভেল পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন চাকরির বিষয়ে যায়, যে একটা মানুষ সারা জীবন পড়ছে সমাজবিজ্ঞানে, সারা জীবন পড়ছে রাষ্ট্রবিজ্ঞানে, সারা জীবন পড়ছে হয়তো উনি ফিলোসফির উপরে, কিন্তু উনি গিয়ে চাকরি করে কোথায়? যে আমি একটা আমার পুলিশ ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো উনি বললো ওনাদের একজন বড় অফিসার আছেন যিনি সমাজবিজ্ঞানে মাস্টার্স করছেন,
কিন্তু উনি একজন পুলিশের বড় অফিসার। এখন একজন পুলিশ যদি হইতে হয়, একজন আর্মি যদি হইতে, আপনি যদি সামরিক কর্মকর্তা হইতে হয়, ন্যূনতম আপনার যে আইনের বিষয়গুলো আছে সেগুলো আপনার জানা দরকার। এখন পুলিশের যে চাকরিটাকে যে ট্রেনিংটা দেওয়া হয় 3 মাসের 6 মাসের, ওই সময়টা কিন্তু আপনার জন্য মানে সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত না যে আপনি আইনগুলো মুখস্থ করবেন। আপনি দেখেন কোরিয়াতে বা অন্যান্য দেশে, জাপান বলেন, ইউএসএ বলেন, ওইখানে হচ্ছে আপনি যদি পুলিশে জব করতে চান, আপনাকে মিনিমাম এসএসসির পরে আপনি পুলিশের লাইনে আপনাকে পড়াশোনা করতে হবে আইনের উপরে। আপনি আইন কানুন জানবেন, তারপর আপনি পুলিশে যাবেন। যখন আপনি 2 বছর পড়াশোনা করবেন আইনগুলোর উপরে, এই দেশের আইনগুলো কি আছে, একটা অপরাধী কোন ধরনের ক্ষেত্রে কোন সাজাটা হবে, কোথায় তার আপনি অ্যারেস্ট করবেন, কি করবেন, ওইগুলো যখন আপনার বেসিক ধারণাগুলো থাকবে, আপনি যখন কাজে যাবেন, আপনি যখন অন ডিউটি থাকবেন, আপনি ওই ক্রাইমটা করবেন না যেটা আপনার মানে জানা নাই। এখন আমাদের বাংলাদেশে হয় কি যে কিছুদিন আগে একটা ভিডিও যখন আসছিল, আমার একটা লাইভ ভিডিও আমি করছিলাম ওটার ব্যাপারে, যে ওই ঢাকার রাস্তার মধ্যে রাত্র 3টার সময় আমাদের টহল পুলিশরা একজন নারীকে নির্যাতন করেছিলেন। তো ওইটা কেন হয়েছে? কারণ একজন টহল পুলিশ জানে না যে তার ক্ষমতা কতটুকু বা তার দায়িত্ব কতটুকু। ওই জায়গাটা উনি হয়তো জানে না। উনি ভাবছে রাত্রেবেলা রাজপথে আমি আছি, এখন আমি তো রাজপথের রাজা না। যিনি একজন ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক পুলিশ, তার একটা দায়িত্বের নির্দিষ্টতা আছে। এখন এই নির্দিষ্টতা তো তারে চাকরির সময় 6 মাসের ট্রেনিং ছিল, বেটায় কি আপনার দৌড়বো না ব্যায়াম করবো না বন্দুক চালানি শিখবো? এই সারাদিন পরিশ্রম করে এসে রাত্রে চিৎ করে ঘুম দিছে, সে তো আলাদা যে বইগুলো ছিল এগুলো পড়ার সুযোগ পায় নাই। শহীদ ভাই, বেলাল ভাই, শাহিদুল ইসলাম রাজীব ভাই, আউল বাশার ভাই, নাবস আজকে গান হবে না, রহমান জীবন ভাই ভালো আছি, রতন ভাই কেমন আছেন? তো এই জায়গাগুলো যখন তাকে আইনটা তার মাথায় না দেওয়া হবে, আমি পুলিশের ড্রেস পরলাম, পুলিশ হয়ে গেলাম, আমি সরকারি একটা খাদ্যমন্ত্রী যিনি বা খাদ্য ডিপার্টমেন্টে আমি কাজ করতেছি, কিন্তু আমি জানি না যে একটা দেশের খাদ্য ব্যবস্থাকে কিভাবে মজুদ রাখতে হবে, কিভাবে এটাকে রিজার্ভ করতে হবে, কিভাবে খাদ্য ব্যবস্থার, যেই ছেলে কৃষি লাইনে পড়াশোনা করছে তারা খাদ্য ডিপার্টমেন্টে দিবেন, কিন্তু এখন যে খাদ্য ডিপার্টমেন্টে বই রয়েছে যিনি অ্যাকাউন্টে মাস্টার্স করা, তো উনি তো করছে ব্যবসাপাতির কাজ। এখন উনি কিভাবে বুঝবো যে কোন কোন ক্ষেতের মধ্যে কি পরিমাণ সার বেশি দিতে হবে? এখন এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাগুলো যারা করে, যারা আমাদের শিক্ষানীতি থেকে চাকরি এগুলো যারা পরিচালনা, সব সরকারের সময়, সেটা সব সরকারের সময়, এটা আপনি স্বীকার করতে হবে, আমার স্বীকার করতে হবে। এই জায়গাগুলো যতদিন ঠিক না হবে, বাংলাদেশের দারিদ্রতা শেষ হবে না, পোলাপাইন কাজ পাবে না। এখন কাজ পাবে কই থেকে? সরকারি চাকরি কয়টা হয়? একটা দেশের চাকরি ব্যবস্থার মধ্যে 20 to 30% সরকারি চাকরি থাকে না, 70% প্রাইভেট সেক্টর ডিপেন্ডেন্ট থাকে। এখন প্রাইভেট সেক্টরে কাজ করতে গেলে আপনার অভিজ্ঞতা ছাড়া আপনার কাজ দিবে না, তো আপনি অভিজ্ঞতা পাইছেন কই? আপনি দেখেন যে কারিগরি শিক্ষা বোর্ডে যারা পড়ে তারা কয়জন বেকার আছে, আপনি একটু খেয়াল করে দেখেন। যে আপনার বাসার সামনে হয়তো আপনার হুন্ডাটা যেই ছেলে ঠিক করছে, বা আপনার দোকান সামনে যে দর্জি হিসেবে যে ছেলেটা আছে, সে কিন্তু বিন্দাস কাজ করতেছে, সে নিজে একটা ব্যবসা দিয়ে ফেলতেছে, সে একটা মানে সে একটা লাইনে চলে যাচ্ছে। কিন্তু আমরা যারা নর্মাল পড়াশোনার মধ্যে আছি, ইমতিয়াজ ভাই ধন্যবাদ, সজীব ভাই ধন্যবাদ, আমরা যারা নর্মাল পড়াশোনার মধ্যে আছি, আমরা কেন আমাদের লাইফের জায়গাটা চাকরির জন্য গেলে চাকরি পাই না? কেমনে দিব চাকরি? আমি গেছি কম্পিউটার অপারেটর, আমি গেছি অফিস সহকারী, এখন আমি তো জানি না আমার ওইখানে কাজ কি। আমি তো পড়ছি এক লাইনে, চাকরির জন্য গেছি আরেক লাইনে। আমার মনে হয় যে এই বিষয়গুলো, আর এই শিক্ষানীতি যারা প্রণয়ন করেন, ভাই আজাইরা সাবজেক্ট পড়ানো বন্ধ করে দেন। আমি কিছু কিছু সাবজেক্ট আমরা যেটা পড়ছি, ইতিহাস জানার জন্য পড়ছি, ঠিক আছে, কিন্তু এটার জন্য 100 মার্কের পরীক্ষা ছিল, পড়তে পড়তে সারা রাত বেহোশ। কি পড়ছি? সমাজবিজ্ঞান। কি পড়ছি? ইসলামের ইতিহাস। কিন্তু ইসলামের ইতিহাস পড়ে লাভ হয়েছে কি? এখন যখন আমরা ফেসবুকে একটা পোস্ট দেখি যে এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এটা, বা ওইটা ওই সাহাবীর যুগে ওই ঘটনা হয়েছে, আপনি ইসলামের ইতিহাস পড়ে তো আপনার মাথার মধ্যে কিছু না, পরীক্ষায় পাশের জন্য পড়ছেন, পরীক্ষা শেষ, তারপর শেষ। সেলিম ভাই আমার কথা বাংলাদেশের মানুষ নিজের চাহিদার জন্য। জি ভাইজান। নয়ন ভাই ঠিক ভাই। কবিরুল খায়রুল ভাই ধন্যবাদ। সালমান ভাই ঢাকার পুলিশ রাজ্যের রাজা। ঢাকার পুলিশ না, বাংলাদেশের পুলিশরাই যখন তারা অন ডিউটি থাকে, কারণ একটা কারণ হচ্ছে বললাম না যে উনি ওনার ক্ষমতার জায়গাটা জানে না, যে ওনার বেসিক ডিউটির জায়গা কোথায়, কোনটা ওনার ডিউটি, কোনটা ওনার ডিউটি না, এটাই ওনার শিখার সুযোগ হয়নি। উনি তো চাকরিতে ঢুকে গেছে, আর ঢুকে যাওয়ার পরে নর্মালি যা করার এটা মুখে বলতে হয় না, তারা ওইটাতে ব্যস্ত হয়ে যায়। সবাই যে একরকম সেটা না, আমি সবসময় বলি ভালো মন্দ মিলে মানুষ আছে, তারপরেও এই শ্রেণীর সংখ্যাটা বেশি। এখন এই যে শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা, মানে আজাইরা একটা ছেলে ক্লাস, এই দেশে দেখেন এত লম্বা পড়াশোনা নাই। আপনি উন্নত বিষয়গুলোতে যান, 18 বছর 19 বছর বয়স থেকে ছেলেরা কাজ করতেছে। কেন করতেছে? কারণ তাই সে যখন ছোট ছিল, সে যখন প্রাইমারি স্কুল লেভেলে পড়াশোনা করছে, তখন তার বেসিক ফান্ডামেন্টাল সব শেখানো হচ্ছে। বাট যখন সে হাই স্কুলে চলে গেছে, তাকে আলাদা আলাদা সাবজেক্টগুলো তার পছন্দের, যে তার ভালো লাগে কি, সে হয়তো আপনার খেলাধুলা পছন্দ করে, তারা বলে যে তুমি ফুটবলে চলে যাও, তুমি ক্রিকেটে চলে যাও, বা তুমি কি বলে ইয়াগুতে চলে যাও, ঠিক আছে, বা কাবাডি খেলো। ওইটাতে তার যেটা ভালো লাগে ওইটাতে তার উপরে পড়াশোনা করানো হয়। তারপর হচ্ছে যে ছেলেটার টুকিটাকি ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, তার ইঞ্জিনিয়ারিংয়ের বিশাল একটা প্লেস আছে, ওইখানে তাকে রিপ্রেজেন্ট করা হয়। যেই ছেলেটা একটু সামাজিক মানবতা, তাকে বলা হয় নার্সিং কাজ করো। এরকমভাবে সিলেক্ট করে দেওয়া হয় ডিপার্টমেন্টগুলো।
নবাব সিরাজউদ্দৌলার পুরো নামটা জানতে চাই। সিরাজউদ্দৌলার পুরো নামটা জানতে, সুজন আল মাহমুদ আপেল, আমি বুঝি না আপনি কি বলছেন ভাই। পুলিশ তো এখন দেশের সবকিছু। আক্তার ভাই ধন্যবাদ, মালিক ভাই ধন্যবাদ। তো এটাই হচ্ছে বেসিক পয়েন্ট, যে আমরা ধরেন একটা ছেলে, আমার মনে হয় যে আমরা একটা পড়াশোনার পিছনে চাকরির জন্য 5 বছর, 3 বছর, 8 বছর, 8 5 13, 13 2 15, 15 4 19, আপনি জানেন প্রায় আমরা 20-21 বছর শুধু পড়াশোনাই করি। 20-21 বছর পড়াশোনার পরে আমাদের চাকরি হয় না। কেন হয় না? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে টেকনিক্যালি প্রবলেম আছে। আর এগুলো যারা করছেন তারা এগুলো কখনো শুধরাবেন না। কারণ তারা যদি এগুলো শুধরাই ফেলে আর আমি আপনি যদি বুঝাই ফেলি, তাহলে তো দেশের শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে যাবে। আপনি আর কারো পিছনে দালালি করবেন না, দৌড়ানি করবেন না, তো তারা চলবে কারে দিয়ে। আর বেসিক্যালি পয়েন্টের কথা হচ্ছে যে আমাদের দেশে যারা বড় বড় শিক্ষানীতি প্রণয়ন করেন, কর্মকর্তা আছেন, আমার মনে হয় যে এই ধরনের আইন আমাদের নাগরিকদের পক্ষ থেকে দাবি তোলা দরকার। শিক্ষা ব্যবস্থার সাথে যেই সেক্টরে, আমি যদি এই স্কুলের সভাপতি হই, আমার ছেলে এই স্কুলে পড়া বাধ্যতামূলক করতে হবে। আমি যদি একটা স্কুলের গভর্নিং বডির ম্যানেজমেন্টের কমিটির কেউ হই, আমার সন্তান এই স্কুলে পড়তেছে কিনা সেটাকে দেখতে হবে। এলাকাবাসী যখন ভোট দিতেছে, এলাকাবাসী অবশ্য দোষ তো আমরা সাধারণ মানুষের, বুঝছেন, নেতাদের দোষ নাই। দোষ হলে আমরা সাধারণ আছি, আমরা যারা আছি চামচামি করতে পছন্দ করি। রোহানা লিখেছেন হাই, শফিক ভাই হাই, মোহাম্মদ রিবন ভাই, আমার দেশে বাড়ি হচ্ছে কুমিল্লা। তো আমি যেটা বলতেছিলাম যে এই ধরনের মেকশিওর যখন করা যাবে তখন দেখবেন যে এগুলো কিছুটা চেঞ্জ হয়েছে। আব্দুল মানান ভাই বাহারান থেকে আছেন। তো আমার মনে হয় যে প্রতিটা এলাকাতে যখন স্কুলের কমিটিগুলো করা হয়, ওই স্কুলের জন্য একটা বছরের শিক্ষানীতি প্রণয়ন করা হয়, ওইগুলোতে আমরা যারা আছি আমাদের নিজেদের স্কুলগুলোর ক্ষেত্রে ওই চিন্তাগুলো রাখা দরকার। তাহলে হয়তো কোথাও না কোথাও হয়তো আমার কথা এখন কিছু যাবে আসবে না, ঠিক আছে। হ্যাঁ, সত্যি কথার ভাত নাই, আবুল বাসার ভাই লিখছেন এটাই। আমি এই জন্য আমার একটা পেজ আছে, উচিত কথার ভাত নাই, বেসিস অফ দ্য অবজেক্ট ইউ আর টকিং। ধন্যবাদ আবুল হোসেন ভাই। একজন ছাত্র এটা কি করে সম্ভব? প্রতি বিষয়ের জন্য আলাদা শিক্ষক, কিন্তু প্রতি বিষয়ের জন্য একজন ছাত্র, আমি বলছি নাই মেঘলা আপনার কমেন্টটা। তো সেই কারণে আমি বলবো যে আমাদের যে শিক্ষানীতি আছে সেটা যখন প্রণয়ন করা হয়, সেখানে সাধারণ মানুষের, সুশীল সমাজ বলেন বা সাধারণ মানুষ যারা আছি তাদের একটা মতামতের বিষয়টা হয়তো অনলাইনে করা যেতে পারে একটা শিক্ষানীতি প্রণয়নের আগে। যে বর্তমানে যে শিক্ষানীতি এই দেশে প্রাইভেট সেক্টর যদি নাই হয়ে যায়, বিদেশ যদি বন্ধ হয়ে যায়, 1 কোটির উপরে লোক বিদেশ আছে, 1 কোটি 20 লক্ষ, এটা 2017-এর একটা সার্ভে। 1 কোটি 20 লাখ মানুষ মানে মিনিমাম 1 কোটি মানুষ বাংলাদেশের বাইরে কাজ করতেছে, কারণ আমাদের দেশে কাজ নাই। তারপরে বাংলাদেশে দেখেন কি পরিমাণ বেকার। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে যুগের সাথে আধুনিকায়ন করতে হবে। যে সেক্টরগুলোতে কাজ আছে, ধরুন আমাদের বাংলাদেশে এখন আমরা গার্মেন্টস সেক্টরে খুব স্ট্রংলি, সজীব ভাই আমার সাথে আপনি আমার ফেসবুকে কানেক্ট থাকবেন, ঠিক আছে। গার্মেন্টস সেক্টর যেহেতু আমরা স্ট্রং, বা আমরা ইলেকট্রনিক্স আইটেমেরও যদি স্ট্রং হই, গাড়ির পার্টসে স্ট্রং হই, ওইগুলোর সাথে রিলেটেড সাবজেক্টগুলোরই আপনি বাড়াইতে হবে। বা বহির্বিশ্বে কিসের উপর চাকরিটা বেশি হচ্ছে, আমরা যখন দেশের বাইরে আসছি আমরা কোন সেক্টরে কাজ করছি, যে সেক্টরগুলোতে বেশি কাজ হয়, আপনি হাই স্কুলের পরে তারে ওই লাইনটা দিয়ে দেন। ওইরকম কিছু বেসিক জায়গা ক্রিয়েট করে দিতে হবে সাধারণ মানুষের জন্য, তাহলে ওইখান থেকে তারা পড়াশোনাটা করতে পারবে। যে আমি বিদেশ যাব, আমার টার্গেট আছে বিদেশ পাঠাই দিব, তো বিদেশ গিয়ে আমি করবো কি, যে আমি হয়তো ওইখানে ওয়েল্ডিংয়ের কাজ করবো, কথার কথা, তাহলে আমার কারিগরি শিক্ষা ব্যবস্থা ওয়েল্ডিংয়ের উপর আমার ভালো সেফটির বিষয়গুলো, এই সব কিছু আমার যখন মাথায় থাকবে, আমি যখন বিদেশে আসবো অন্য 10টা শ্রমিক থেকে আমার বেতন বাড়বে, আমার সুযোগ সুবিধা বাড়বে। বাংলাদেশিরা বেশিরভাগ বিদেশ থেকে, আমরা যখন মধ্যপ্রাচ্যে যাই, ড্রাইভিংয়ের উপরে যাই, বাংলাদেশের বহুত মানুষ আছে আমরা যারা ঘুষ দিয়ে ড্রাইভিং লাইসেন্স বার করি, বিদেশ দিয়ে লাগাই দিয়ে একজনের গাড়ির সাথে আরেকজনের গাড়ি ঠোকা। তো ড্রাইভিংয়ের উপরে তাকে স্পেশালি পারদর্শী করে পাঠান, যাতে বিদেশ গেলে সে তার দেশের জায়গাটা ঠিক রাখতে পারে। বাংলাদেশে যেসব চাকরি অ্যাভেলেবল, ওই পড়াশোনাগুলোর সাথে রিলেটেড সাবজেক্টগুলোই আমাদের দরকার। একটা ছেলে সারা জীবন ফিলোসফি পড়ছে, সমাজ কল্যাণ পড়ছে, মানব বিজ্ঞান পড়ছে, সমাজ বিজ্ঞান পড়ছে, পড়ে যায় চাকরি করে একটা ডিফারেন্ট জায়গাতে। রাজনীতিকে প্রাধান্য দিবে তাহলে সফল, পড়াশোনা করতে হবে, প্রথমে রাজনীতিকে প্রাধান্য দিতে হবে তাহলে সফল। হ্যাঁ, এটাই। রেজাউল করিম ভাই ধন্যবাদ। না বস, এটা ভাবার দরকার, এগুলো ভাবার দরকার, কারণ আমরা একসময় স্টুডেন্ট ছিলাম, এখন আমরা বড় হয়েছি, এখন আমাদের সন্তান আছে, 3 দিন পরে আমরা হয়তো দেশে চলে যাব, এখন আমার সন্তান এই দেশে পড়াশোনা করবে, কিন্তু সেটা বিষয় না, আমার সন্তান আমি কখনো তাকে দেশে নিয়ে যাব। আবুল হোসেন ভাই ধন্যবাদ। প্লিজ মি এ টিচার টাইপ ইউর কন্ট্যাক্ট ইন মাই ইনবক্স। আবুল হোসেন ভাই উপরে আমার ফেসবুক আইডি আছে, আপনাকে ইনবক্সে নক করবেন, আমি ইনশাল্লাহ লাইভ শেষে আপনাকে রিপ্লাই দিব। আবুল বাশার ভাই যাকে বলে কাবিখা, হ্যাঁ, কাজের বিনিময়ে খাদ্য, সেটাই তো। সেই কারণে আমি এগুলো নিয়ে কথা বলি, এই কারণেই মনে হয় যে আমাদের যে ভবিষ্যৎ জেনারেশনটা আছে, যেভাবে আমরা ডিপ্রেশনে ভুগতেছি, যেই পরিমাণ পোলাপান ইয়াবা খাইতেছে, গাঞ্জা খাইতেছে, ফেন্সিডিল খাইতেছে, বহির্বিশ্বের দেশের তারা যেই পরিমাণ টাকা আমগো দেশ থেকে বাইর করতেছে, আমরা যেভাবে করাপ্টেড হচ্ছি, একটাই কারণ আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আপনি দেখেন এইসব দেশের মানুষের কাজ করার পরেও কাজের লোকের প্রয়োজন, যার কারণে আমরা সেখানে কামলা দেই।
যার কারণে আমরা এখানে কামলা দিই। বাংলাদেশে কয়টা লোক আসে কামলা দিতে? আর বাংলাদেশে যারা কামলা দিতে আসে তারা কারা আপনি একটু দেখেন। আমাদের দেশে কি বিদেশি নাই? আছে। কারা আছে জানেন? যে ইঞ্জিনিয়ারিং এর উপরে ধরেন গ্রামীণফোন কোম্পানি, একটেল কোম্পানি, এয়ারটেল কোম্পানি বা বড় বড় যেসব হসপিটাল আছে, অ্যাপোলোর মতন হসপিটাল, ওইখানে আমরা বিদেশ থেকে কোয়ালিফাইড মানুষ আনি, লক্ষ লক্ষ টাকা তাদেরকে আমরা দেই, কারণ আমাদের দেশে ওই মানুষ নাই। কারণ ওই মানুষ ক্রিয়েট হবে কই থেকে? আমরা তো ওই পরিবেশটাই রাখি নাই। আমাদের দেশে যারা ক্রিয়েট হচ্ছে, যারা আমরা দেশের বাইরে পড়াশোনা করছি, যারা এইসব দেশে পিএইচডি করতেছে, তাদের জন্য বাংলাদেশে যখন ব্যাক করতে চায় তাদের জন্য সুযোগ সুবিধা থাকে না। তো স্বাভাবিক একটা মানুষ, আমি এত লক্ষ টাকা করে খরচ করে পড়াশোনা করে যখন বাংলাদেশে ন্যূনতম আমি যদি এখানে 100 টাকায় পাবে, বাংলাদেশ সরকার থেকে আমি আশা করবো আমার তো 60 টাকা হলেও দিবে। মানে ওই টাকাটা যদি আমাকে না দেয়, কোথাও না কোথাও আমিও মানুষ, আমার ভিতরে আভিজাত্য, বিলাসিতা, পয়সার লোভ আছে, একবারে দেশপ্রেম। এখন তো বাংলাদেশের মানে কি বলবো, মানে দেশপ্রেম যে কার ভিতর আছে সেটা বাতি দিয়ে খোঁজা দরকার। এটা সবাই বোঝেন, যে যেই দলের সাপোর্টার সে ওই দলের কথা বলবেন, কিন্তু অরিজিনাল দেশপ্রেম কার ভিতর আছে একটু খুঁজে বাইর করে বললেন। যার যার ব্যক্তিগত স্বার্থ ধান্দা ছাড়া এই দেশের দেশপ্রেম খুব কম মানুষের মধ্যে আছে, খুবই কম, তাদেরকে পাওয়া যায় না। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমি ওই দেশেরই একজন মানুষ। আমার ভিতরে চিন্তা হবে আমার লাইফ আছে, আমার বাচ্চা আছে, তাদের কেরিয়ার আছে, ভবিষ্যৎ আছে। সো আমি যখন এখানে এত টাকা খরচ করে এই দেশে আসছি পড়াশোনা করতে, আর আমি যখন বাংলাদেশে যাবো, এখন কথার কথা এই দেশে আমি একটা জব করলে, আমি যেই ডিপার্টমেন্টে পড়াশোনা করছি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনিং এর, আমি আমার জায়গাটাই বলি, এইখানে আমি সেম ফিল্ডে একটা জব করলে আমার 3 থেকে 4 লক্ষ টাকা বেতন হবে বাংলাদেশি টাকায়। আর বাংলাদেশে যদি আমি যাই, মানে মিনিমাম তো ভাই 1-1.5 লাখ টাকা আমার বেতন দিতে হইব, কারণ আমি অনেক টাকা ইনভেস্ট করছি আমার পড়াশোনার পিছনে, আমার বাপের অনেক টাকা খরচ হয়েছে। আর বাংলাদেশে গেলে আমার ভাই 20-50 হাজার টাকা দিয়ে আপনি কাম চালান, তো 20-50 হাজার টাকা দিয়ে তো আমি দেশপ্রেম আমার ভিতরে আসবে না, যখন আমার জায়গাটা ঠিক থাকবে না, আমার পেটে খিদে থাকলে এগুলো হবে না। রুহুল আমিন ভাই ভালো আছি, মেঘলা লিখেছেন বাংলা শিক্ষক, সমাজ ইংরেজি পড়াতে পারে না, পড়াশোনায় কি করবে? হ্যাঁ, এইটাও ঠিক আছে। এই যে আপনার এই পয়েন্টটা খুবই যুক্তিসঙ্গত, যে একটা ছাত্ররে আমরা বাংলাদেশে, আপনি কিন্ডারগার্টেনের বা কেজি স্কুলের বাচ্চাগুলোর ব্যাগ দেখছেন, আমরা সময় আমার খেয়াল আছে, মানে আগে পলিথিন পাওয়া যেত 8 আনা কইরা, 4 আনা কইরা, 1 টাকা দিয়ে 4টা। বৃষ্টি টিষ্টি আইলে ওই যে পলিথিন এরকম কান্দের মধ্যে ঢুকাইয়া, স্কুলের ব্যাগ ছিল না অনেকেরই, তো আমিও মাঝে মাঝে এটা করতাম, ব্যাগটা যখন ছিঁড়ে যেত, পলিথিনের মধ্যে 2টা বই, একটা খাতা থাকতো, আমরা কিন্তু দৌড়তে দৌড়তে স্কুলে যেতাম। কিন্তু এখন দেখেন একটা বাচ্চার কত যে সাবজেক্ট ভাই, মানে এখন তো শিক্ষা ব্যবস্থা, আমি বাংলাদেশে থাকতে একটা কিন্ডারগার্টেনে জব করতাম, স্কুলটার নাম ছিল ইহিদা আইডিয়াল ইসলামিক স্কুল। ওইটাতে আমি জব করার কারণে ওইটা অনেক কিছু আমার চোখে আসছে, যে শিক্ষা ব্যবস্থাটা কতটুকু বিজনেস হয়ে গেছে। আপনি দেখেন যে প্রতিটি স্কুলের সেম সিস্টেম, আপনি যে স্কুলে আপনার বাচ্চা পড়ে ওই স্কুল থেকে আপনি খাতা কিনতে হবে, তাদের ওখান থেকে ড্রেস বানাইতে হবে, তাদের ওখান থেকে বই নিতে হবে, তাদের ওখান থেকে কলম কিনতে হবে, তাদের ওখান থেকে হোমওয়ার্কের সবকিছু নিতে হবে। ব্যবসা, ব্যবসা শিক্ষা ব্যবস্থার সবটা জায়গায়। মিলন ভাই, আমি বস আজকে গানের লাইভ না, সাদ ভাই ধন্যবাদ ভাই। কাজ আজ কি হয়েছে কাল ভুলা যায়, সেটাই কোনো জাতিকে ধ্বংসের পর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে। রুলমান ভাই ঠিক কথা বলেছেন না ভাই, আমার স্কুল ব্যাগ এত ভারী, তার পক্ষে কিছু বলেন। এটাই প্রশিক্ষণপ্রাপ্ত অলস ভাই ঠিক বলেছেন, আপনার নামটা যাই হোক, এগুলো আমি খেয়াল করি। আমার ভাগ্নি 2টা আছে, আমার মনে আছে যে আমরা যখন 5-6-এ পড়ছি, 6-এ উঠা মনে আমরা গ্রামার পাইছি, যারা আমার এজের আছেন, যারা 30+ আছেন, আমি 30+ হয়ে গেছি, তো যারা আমার এজের আছেন, আমরা তখন মনে যে হাই স্কুলে না, সরি 6-এ উঠে, হ্যাঁ হাই স্কুলে উঠে আমরা গ্রামার পাইছি, তাও একটা লিমিটেশন ভার্সনে। এখন তো আমার ভাগ্নিরা ঢাকাতে পড়ে, ঢাকাতে পড়াশোনা করে, আমার একটা ভাতিজা আছে সে পড়ে, তারা জিজ্ঞেস করলেই জেঠুমনি আজকে এই পরীক্ষা, কালকে ওই পরীক্ষা, আজকে এই সাবজেক্ট ওই সাবজেক্ট, এতগুলা খাতা, এত বড় ব্যাগ, বাচ্চা হাঁটে, বাচ্চার মায় ব্যাগ 2টা ধরুন 2 হাতে এরকম ঝুলাই নিয়ে হাঁটে। তো একটা বাচ্চার উপর কতটুকু প্রেশার দেওয়া আছে, একটা বাচ্চারা দেখেন আপনি শিক্ষা ব্যবস্থার আমরা কতটুকু প্রেশার দিয়া একটা বাচ্চারে অঙ্কুরে নষ্ট করে দিচ্ছি, কেমন ভাবে নষ্ট করতেছি। একটা বাচ্চা সকাল 6টার সময় উঠে, তার 7টার সময় ক্লাস, 7টা থেকে সে 10টা-11টা পর্যন্ত 12টা পর্যন্ত স্কুল করছে, এরপরে আইসা, এরপরে বিকালে টিচার, এরপরে গানের টিচার, এরপরে এই টিচার এই টিচার। আরে বাবা, একটা পোলার তো বিনোদনের জায়গা দরকার আছে। আসিয়া আপু ভালো আছি, মানান ভাই ভালো আছি, নয়ন ভাই ভালো আছি, আচ্ছা জি বস ঘুমান। সাগর ভাই আমি দক্ষিণ কোরিয়া আছি। তো এই যে দেখেন এই জায়গাগুলো যেগুলো ক্রিয়েট করা হয়েছে, আমরা সারাদিন খেলছি, আম্মা পিটাইয়া আমারে আনতে পারতো না খেলা থেকে, আমার খেয়াল আছে। মাগরিবের সময় হলে স্কুলের মাঠে যাইয়া, বা আমি বড় হয়েছি চিটং, কক্সবাজার, সিলেটে বড় হয়েছি, তো খেলতে যেতাম মাঠে, আম্মা দেখতাম যে একদম এরকম জিংলালিয়া দূরের থেকে নাই তো দৌড়ে মরে আসতাম আমরা। এখন বাচ্চাদের আপনি দেখেন যে তাদের খেলাধুলার জায়গা কই, ফেসবুক, ইন্টারনেট, এগুলা। আমার একটা মেয়ে আছে 2.5 বছরের, তার 24 আওয়ার্সের মধ্যে এখানে হচ্ছে যে আমি আর আমার ওয়াইফ আমরা 2জন সিঙ্গেল, যার কারণে আমার বাবুর হয়তো ওইরকম খেলার সাথী নাই, কিন্তু বাংলাদেশে যাদের খেলার সাথী আছে তাদেরও কি করেছে, পড়াশোনাটা এতটা প্রেশারাইজ করা হয়েছে যে একটা বাচ্চা যে একটু খেলবো, একটু টিভি দেখবো, একটু ঘুরবো, এই জায়গাগুলোই ভুলে গেছে।
এমনকি আরবি শিক্ষার জন্য এখন সময় নেই। আপনি মজার বিষয় হচ্ছে, যেটা আমি ভুলে গেলাম, আমাদের সময় আমরা সকালে উঠে মক্তবে যাইতাম। একটা মানুষের প্রথম তার নৈতিক শিক্ষা হচ্ছে তার ধর্মীয় শিক্ষা। একটা বাচ্চাকে যদি আপনি ধর্মীয় শিক্ষার বিষয়টা না দিয়ে রাখেন, আপনি তারা যতটুকুই বড় শিক্ষিত করেন, সে কিন্তু মানুষ হবে না। তো নৈতিক শিক্ষার জায়গাগুলো হচ্ছে তার রিলিজন থেকে পায়, ধর্ম থেকে পায়। এখন কয়টা বাচ্চারে আপনি দেখেন যে মাদ্রাসা যায়, মাদ্রাসা যাওয়াগুলো বন্ধ হয়ে গেছে। আগে আমরা মসজিদের বারান্দায় যাইয়া কায়দা টায়দা নিয়ে, রেল ছিল, এগুলো কারা কারা পাইছেন আমি জানি না, ওই রেল টেল নিয়ে আমরা যাইতাম, ওইখানে আমরা শিখতাম। ওইখান থেকে আসার পরে তারপরে স্কুলে যেতাম, স্কুল থেকে আসার পরে বিকালে খাই দিয়ে ঘুমাইতাম, মাঠে খেলতে যেতাম, বন্ধু বান্ধব আড্ডা দিতাম, বন্ধুত্ব ছিল। আমাদের সময় শিক্ষা ব্যবস্থাটা এতটা বিজনেস ছিল না। এখন এটা এতটা ওভার বিজনেস করে ফেলা হয়েছে। স্কুল থেকে 3 দিন পরে পরে মাসিক পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, পরীক্ষার চান্দা হচ্ছে 10 টাকা 20 টাকা। এগুলো আসলে দেখার কেউ নাই, এগুলো কিন্তু দেখার কেউ নাই। আপনি দেখেন যে আরে বাবুরে 10 দিন পরে বলার কি পরীক্ষা, একটা সপ্তাহ যায় না, সোমবারে পরীক্ষা, হ্যাঁ 20 টাকা ফি, গার্জিয়ান আমরা দিয়ে দিচ্ছি 20 টাকা, খুব ছোট একটা অঙ্ক। কিন্তু আপনি দেখেন এই স্কুলে যখন 5-7 হাজার পোলাপেন থাকে, আচ্ছা শফিক ভাইও পাইছেন, এটা একটা সুপার শপ কবির ভাই, তো যখন 500-700 স্টুডেন্ট থাকে তাদের থেকে 10 টাকা 15 টাকা করে নেওয়া হয়। মেধা মূল্যায়ন, মেধা যাচাই, এই সে, এখন জেএসসি পিএসসি, বাইরে কত কিছু যে পরীক্ষা আইছে। এত পরীক্ষার ভিড়ে যখন গোল্ডেন এ প্লাস পায়, তারা যখন বলা হয় যে আমি এসএসসিতে জিপিএ 5 পেয়েছি, এটার ইংরেজি কি কয়, আই এম এ গোল্ডেন 5। তাহলে আপনি বোঝেন যে ওই শিক্ষানীতিতে কি হচ্ছে। আপনি যে ওভার প্রেশারাইজ কইরা যে পোলাপান্ডে পড়াইছেন, যখন 16 ডিসেম্বরের দিন জিজ্ঞাসা যে আজকে আমাদের কি দিবস, বলা হয় যে আজকে আমাদের ভাষা দিবস। তাহলে শিখতেছি কি? ব্রাদার নান হ্যাজ হেডেক বাট পাওয়ার এন্ড পাওয়ার ফর পাওয়ার ইয়ার সারেন্ডার অল অফ, এটাই আবুল স্যার, আপনি শিক্ষক মানুষ, এটাই সত্যি স্যার। বললাম না যে আপনি প্রতিটা স্কুল, প্রাইমারি বলেন, কিন্ডারগার্টেন বলেন, প্রতিটা সেক্টর এখন আসলে বিজনেস চিন্তাভাবনা, ক্ষমতার সাথে রিলেটেড এগুলা। কিন্তু এগুলো সম্পর্কে এখন সবাই যদি আমরা না দেখি, কথা বলা বন্ধ করে দেই, তাহলে এটা কিভাবে এটার মানে পরিবর্তন হবে? ঠিক আছে, আমি আমার বাচ্চাকে, আমার যেটা ব্যক্তিগত চিন্তা, আমি তার এতটা প্রেশার দিব না। আমার এক ভাতিজি ইংরেজি রিডিং পড়তে পারতো না, দুঃখের বিষয়ে সে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করলো। রুহুল আমিন ভাই, সাগর ভাই, বাচ্চাদের ঠিক বলেছেন, এটা কিন্তু বাস্তব ভাই। আপনি গোল্ডেন এ প্লাস পাচ্ছে টিভিতে সাক্ষাৎকার নেওয়ার সময় হাতে পেলপেলায়, এরপরে জিগাইলো কি জানি। আপনি দেখেন আমাদের বাংলাদেশে আসলে এটা নিজের দেশকে ছোট করা হয় না, যাকে আমরা সবাই বাঙালি এখানে যারা আছি, যে কিছুদিন আগে যে মিস বাংলাদেশ প্রতিযোগিতা হয়েছে, এটা নিয়ে অনেক ভাইরাল হয়েছে কিছু ভিডিও। আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, যে বাংলাদেশে যিনি শ্রেষ্ঠ সুন্দরী হবেন তাকে বলা হলো যে H2O কি। H2O যারা সায়েন্সের স্টুডেন্ট আছে বুঝবেন যে পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2, মানে 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন ইকুয়াল টু পানি হয়। তো যিনি একজন বাংলাদেশের বিশ্ব সুন্দরী হবেন, তিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ। এগুলো হচ্ছে সাধারণ বিজ্ঞানের মধ্যে আছে, সাধারণ বিজ্ঞান সাবজেক্টটা সবার জন্য এটা কমন করা হয়েছে, তো এখানে কিন্তু এগুলো আছে। এখন একজন আপনার কক্সবাজার সম্পর্কে তাকে জানি কি বলা হয়েছিল, তিনি বলা শুরু করলেন। কিন্তু আমি খুবই আশ্চর্য হচ্ছিলাম যে এরা যখন বাংলাদেশের আইডল হবে, সাধারণ পোলাপাইন কি শিখবে? ভাই সেদিন দেখলাম ক্লাস 2 এর বাচ্চারা রাত 9টার সময় কোচিং করে। এটাই বাস্তব। আশরাফুন আপু কেমন আছেন? বাচ্চাদের ব্যাপারে ঠিক বলছি। তো কে কোথা থেকে জয়েন করছেন একটু লিখবেন। আবুল বাশার যিনি আছেন, স্যার আমি আপনাকে কলে নিতে চাচ্ছি, আপনি কি কলে আসবেন? আবুল বাশার স্যার, যদি আপনি ফ্রি থাকেন আমার সাথে কলে আসবেন, যেহেতু আপনি একজন শিক্ষক মানুষ, আপনার থেকে আমার কিছু জানার আছে যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আক্তার শাহ ভাই, ধন্যবাদ ভাইজান। আচ্ছা, এখনো আমাকে অনেকে কমেন্ট করছেন যে আমার লাইভটা কেন কমেন্ট করতে পারছেন না। যারা কমেন্ট করতে পারছেন না আমার লাইভে, তারা হয়তো আমাদের এভারগ্রিন বাংলাদেশে কানেক্ট নাই, আপনি গ্রুপে কানেক্ট হবেন। আর যারা কমেন্ট করতে, যারা নোটিফিকেশন পাচ্ছেন না, তারা গ্রুপে কানেক্ট হইতে পারে। সেকেন্ড হচ্ছে, আপনি আমার একটা পেজ আছে বললাম না, ওই যে উচিত কথার ভাত নেই, ওইটাতে আপনি লাইক দিয়ে রাখেন, আমি ওটা থেকে শেয়ার করি, ওইখান থেকে পেয়ে যাবেন। মঈন ভাই বাড়েন থেকে দেখছেন। আবুল বাশা স্যার যদি সাথে থাকেন আমার সাথে একটু কানেক্ট হবেন, আমি চাচ্ছি, বা কোনো শিক্ষক যদি থাকেন। উমর ফারুক ভাই, ধন্যবাদ বস। আশরাফুন আপু ভালো আছেন। তো এটাই, এই যে শিক্ষা ব্যবস্থা আপনিও দিচ্ছেন, আমিও দিচ্ছি, বিদেশ বসে বসে কামাই করতেছি, বাংলাদেশে বাচ্চার মায়ে ফোন দিতেছে, এটা লাগবে সেটা লাগবে। সরকারকে অবশ্যই ব্রেন ড্রেন রোধ করতে হবে, তাহলে দেশের উন্নতি করে পৌঁছাবে। ঢাকা লালবাগ থেকে। জি বস, আপনি খুবই মূল্যবান একটা কমেন্ট করেছেন। কিন্তু এখন বললাম না যে এগুলো যদি হয়, এক দেশের মানুষ যদি সব শিক্ষিত হয়ে যায়, সব যদি, আপনি যারা দেশের বাইরে আছেন, এখানে 100+ ভিউয়ার্স আছেন, ইটালি থেকে কবির দুর্গা ভাই যারা আছেন, আচ্ছা দেখেন তো এই দেশে যে ইলেকশন হয়, আমি আশ্চর্য হয়েছি যেদিন কোরিয়াতে ইলেকশন, সকালবেলা আমি দেখতেছি যে এখানে এমপি ইলেকশন কিভাবে হয়, যারা আছেন বহির্বিশ্বে তারা জানবেন। একজন এমপির প্রচারণা কেমন হয় আমি আপনাকে বুঝাই। প্রতিটা সিগন্যাল আছে না, বড় বড় যে সিগন্যাল, চাল রাস্তার মোড় থাকে, ওইখানে তাদের কর্মীরা দাঁড়িয়ে থাকে এরকম প্লেকার্ড নিয়ে, একদম ড্রেস পইরা, সাথে মিউজিক বাজে, ওরা এরকম নাচে। কারা কারা দেখছেন এগুলো? যারা বিদেশ আছেন তারা কিন্তু দেখছেন। তারপরে মাইকে হালকা সাউন্ডে গান বাজে,
ওই সিগন্যালে। এরপর হচ্ছে গাড়ি ঘোড়া যাচ্ছে আর যাওয়ার সময় তারা এইভাবে ভাউ করছে, যেটা আমাদের বিদেশে করা হয়, তারা এইভাবে দিচ্ছে, আপনাকে হাই দিচ্ছে, আর যিনি এমপি প্রার্থী আছেন উনি এরকম হাত দুলাচ্ছেন, হিলাচ্ছেন। এটা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন। আর আমাদের বাংলাদেশে ইলেকশন আসার আগে তো শুরু হয়, হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের। আমি একটা ওই দিন জসিম ভাইয়ের একটা স্ট্যাটাস আমার ভালো লাগছে, যে আমাদের দেশে ইলেকশনের সময় বলা হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর ফুলটার নাম কি? আসলে সেই ফুলটার নাম আমারও খুব ইচ্ছা, যদি কারো জানা থাকে যে কোন ফুলের মতন পবিত্র, আমারও খুব জানার ইচ্ছা। লিটন ভাই সৌদি আরব থেকে আছেন, আব্দুস সোবান ভাই বলেছেন, আইনুদ্দিন ভাই আছেন, মিজান ভাই আছেন। আপনি দেখেন যে তাদের স্কুল কলেজ পরীক্ষা কোনো কিছুর সমস্যা নেই। যেদিন ভোট হচ্ছে আমি সকালে শুনি যে আজকে ভোট কুরিয়ার, আমি খুব আশ্চর্য হয়েছি। আমি একজন কোরিয়ানের দোকানে আছি, আমার সাথে হাজারটা কোরিয়ানের পরিচয় আছে, দেখা আছে, ওদের কোনো আলোচনাই নাই ভাই, নিজের কাজ করে ভাত খায়, শুধু দেখছে যে এই সরকার আমলে দেশের উন্নতি হয়েছে, বেতন ভাতা বৃদ্ধি পাইছে কিনা, প্রতি বছর এখানে বেতন বাড়ে, প্রতি বছর সরকার বেতন বাড়াইতে হয় পার ইয়ার। একজন সাধারণ শ্রমিক গার্মেন্টস হোক, আমরা বাংলাদেশে যেমন গার্মেন্টস শ্রমিকের আলাদা বেতন নির্ধারণ করে এরকম না, সরকার বলে যে আগামী বছর এত % বাড়বে, $1 বেড়ে যাবে, এটা সারা মানুষ যারা আছে কর্মজীবী আছে সবার বেড়ে যায়। ফয়সাল ভাই ধন্যবাদ, মালয়েশিয়া থেকে আছেন, একজন ভাই হৃদয় ভাই আছেন, ওমর ফারুক ভাই আছে, দেখছেন সেম, সোহাগ ভাই দেখছেন, এটা না যে আপনি লন্ডন দেখেন অন্যখানে, এগুলা কিন্তু হচ্ছে এখানে নিয়ম। কিন্তু আমাদের বাংলাদেশে ওই যে মানুষের কাম নাই, কি করব, নেতা আইসে চাটা খাওয়া যাবো, হালকা সিঙ্গারা, বিকালবেলা আইসে বাজারে 1 কাপ চা তো খাইতে হইব, এখন কোনো নেতারা আড্ডার মধ্যে যে বসে যাবো, চাটা খাইবো, হেয়ার পোলা যে স্কুলে কি পরে ওই চিন্তা নাই, খালি কয় যে 90 পাইছিনি, খালি 90 পাইছিনি। ফুলের নাম হচ্ছে চেলির ভাই। আচ্ছা, ফুলের নাম চেলির ভাই নাকি? এটা আবার মানে কোন জায়গায় ফুটে আমি জানি না। বাবলু ভাই, নজরুল ভাই কুয়েত থেকে আছেন। তো যাই হোক, এই শিক্ষা ব্যবস্থাগুলা কর্তা ব্যক্তিদের উপর চিন্তা করলে এগুলো কখনোই হবে না। তো আমার রিকোয়েস্ট থাকবে যারা এখানে আছেন, আপনার সন্তান ছাড়া কিন্তু স্কুলগুলো ঘুমাই যাইব, ইটালির ঘরে বসে ভোট দিয়ে আমরা জানিও না, এটাই কবির দুর্গাপুর ভাই, এখানেও এরকম। কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো যতটা মাথামাতি হয়, বললাম না ওই যে ধান্দা, কারণ এই দেশে নেতার পিছনে সারাদিনগুলো আপনারা তো পয়সা দিব না, আপনি ফ্রিতে ঘুরতে হইব, তারপরে নিজের কাজ ফেলে কি ঘুরবেন? সময় কই? কাজ না করলে না খাইয়ে থাকতে হবে। আমাদের বাংলাদেশে একমাত্র যেখানে ছেলে কি করে, বিয়ের সময় ছেলে পলিটিক্স করে, রাজনীতি করে, নেতা, এইসব দেশে এগুলোর বেল নাই। ঠিক আছে, পলিটিক্স করেন, দেশের জন্য একটা দেশকে চেঞ্জ করতে হলে পলিটিক্যালি চেঞ্জ করতে হবে, আপনি পারবো না। ওয়ালাইকুম সালাম বস, কাতার থেকে দেখছেন, দলের সব মন্ত্রীকে নির্বাচন থেকে নির্বাচন দিতে হবে, এটাই আপনি সারাদিন যদি ফেসবুক আউলাইও ফেলি, যারা প্রশাসনের আছেন তারা যতক্ষণ পর্যন্ত বিষয়গুলোরে মানে কনসার্ন না করবেন ততক্ষণ হবে না। এখন প্রশাসনে কেমনে যাইবো আপনি আমার বুঝান ভাই, আমি খুব মানে সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, সাধারণ কথা বলি। মাহমুদ ভাই ধন্যবাদ, ফুলের নাম হাম্বা হাম্বা হাম্বা। রয়শন রোমাল ফুলের নাম জানতে চাই, জি আমিও জানতে চাই ফুলের নামটা কি, যে কোন ফুলের মতন পবিত্র, যা অমুক নেতার চরিত্র ফুলের মতন, এই ফুলটার একটা জাতীয় নাম দেওয়া উচিত। এটা যারা এইসব স্লোগান দেয় আমার মনে হয় তারা বলা উচিত, বা আপনি যখন বলবে তখন দাঁড়া করবেন, দাঁড়া বেটা, ফুলের নাম কি, কোন ফুলের কলঙ্কিত করছোস, হ্যাঁ কোন ফুলের 14 গোষ্ঠী উদ্ধার করছোস, ওটা জানা দরকার। ঠিক আছে, আজকে যদি আমি যদি কালকে বলি যে আমি আমার এলাকা থেকে নির্বাচন করব, আমি শিওর যে আমি যখন কোনো কথা বলি, কোনো ভিডিও করি বা কোনো লাইভ করি, আপনারা অনেকেই দেখেন, কিন্তু যখন আমি বলবো যে আমি একটা স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন করব, আমার যোগ্যতা থাকার পরেও আমার এলাকার মানুষ কিন্তু আমার সাপোর্ট করবে না, এটা আমিও জানি। কিছু একটা অংশ করবে, কিন্তু অধিকাংশই করবে না। কেন করবে না আপনি জানেন? আমরা বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে আমরা 3-4টা রাজনীতির সাথে কানেক্টেড, এর বাইরে কিন্তু আমরা যাইতে পারি না, কখনো যাইতেও পারবো না। ইলেকশনের আগে আমরা যত কিছু কই, সারা বছর যাই কই, ইলেকশন এলে আমাদের মধ্যে রক্তের মধ্যে একটা রাজনীতি প্রেম জায়গা ওঠে। এটা আপনি দেখেন যে যে দল করে সারা বছর চুপ থাকলে যখন ইলেকশন আসে ও কই থেকে জানি রক্তের মধ্যে আগুন জ্বলা ওঠে। মকফুল ভাই, হৃদয় ভাই লিখছেন, সুলতান ভাই ফোন নাম্বার দিয়েছেন, যারা সাধারণ মানুষের কথা তাদের। দীপক ভাই, সাধারণ মানুষের কথা কে ভাবে কোন? আপনি ভাবেন, আমি ভাবি, আমরা কতটুকু ভাবি, ভাইবা আসলে করতেছি কিন্তু। আমি বেসিক্যালি যে পয়েন্টে কথা বলতেছিলাম, যাদের বাচ্চারা কিন্ডার গার্ডেনে পড়ছে, আপনার ছাড়া ছাড়া আপনার বাচ্চা ছাড়া কিন্তু কিন্ডার গার্ডেন ঘুমাই যাইব। আপনি দেখেন যে বছরও যখন শেষ হয়, আমি একটা স্কুলে জব করছি, তো যখন মানে অক্টোবর পার হয়, নভেম্বর ডিসেম্বরের আগে আমরা গার্ডিয়ানদের বাসায় বাসায় যাইতাম, টিম ওয়ার্ক থাকতো, যে 5 জন মিল্লা ওই ছাত্রের বাসায় যাবেন, যাই একটু বাহবা দিয়ে আসবেন, ছাত্রের মারাই করবেন, ভাবি আপনার ছেলেটা যা ভালো, হ্যাঁ যে চাটা খাইবেন না আবার, এরকম করে করে চলে যাবেন। কারণ বছর শেষ যদি বাচ্চা অন্য স্কুলে নিয়ে যায়, আর গার্জিয়ানরা হয়তো মাঝখানে একটু ঝামেলা থাকলো স্কুলের সাথে, শেষ পর্যায়ে আইসা এই ধরনের কাহিনী দেখে গার্জিয়ানরা নর্মাল হয়ে যায়। ফয়সাল ভাই করবে না, কারণ জানাই না এগুলো চুরি করা যাবে না। হ্যাঁ সেটাই ফয়সাল ভাই, এটা হচ্ছে বাস্তবতা। বললাম না যে আমরা যোগ্য লোকের কথা শুনতে পছন্দ করি, কিন্তু যোগ্য লোক যখন জায়গায় যাইতে চায় তারা আমরা নিতে দেই না।
তারে নিলে তো আমার ধান্দা মিলবে না। আমি যে মেম্বার এলাকার বা আমি যে এলাকার নেতার ডাইন হাত বাম হাত, ওই যে এলাকার মধ্যে মাটি ভরাট করায়, রাস্তার মধ্যে ইট ফালায়, সোলিং করায়, কারণ আমার মতন মানুষ ওই জায়গায় গেলে তো এগুলো বন্ধ করে দিতে হবে। এখন এগুলো তো আর কেউ বন্ধ করবে না, নিজের পেটে কেউ লাথি মারবে? বাঙালি জাতে মাতাল তালে ঠিক। ওমর ফারুক ভাই ধন্যবাদ, ভালো থাকবেন। দীপক ভাই রাজনীতি কৌমুদী ছাত্র সমাজকে যুক্ত করে তাদের মেধাকে ধ্বংস করে দিচ্ছে। বাবলু বড় ভাই ঠিক মেমনের কথা বলছেন। শগির ভাই, আচ্ছা আমাদের লাইভটা শেয়ার হয় না, মাত্র 4টা শেয়ার হয়েছে, আমি জানি না কেন। গান টানের লাইভটা ভালো শেয়ার হয়, লাইভটা শেয়ার করবেন। নাইম ভাই থ্যাঙ্কস বিকজ ইউ ক্যান বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রপারলি, অল দ্য বেস্ট। ধন্যবাদ ভাইজান। তো আমি যেটা বলতেছিলাম যে যাদের বাচ্চারা কিন্ডার গার্ডেনে পড়াশোনা করে তারা স্কুলের ব্যাপারে এইসব বিষয়ে আপনারা গার্ডিয়ানরা 5-10 জন মিলে তাদের সাথে ওই যে গার্ডিয়ান সমাবেশ থাকে না, এখন তো এগুলো খুব একটা কাহিনী হয়ে গেছে যে যে কি সুদীজন সমাবেশ। তো গার্জিয়ান সমাবেশ যখন থাকবে তখন স্ট্রংলি কেউ এই বিষয়গুলো ওই স্কুল কমিটির সামনে নিয়ে আসবেন যে বাচ্চাদের এত পরীক্ষা বন্ধ করেন। আরে ভাই, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমরা ইংলিশ মিডিয়ামে না পড়ে আমরা যতটুকু ইংরেজি দক্ষতা রাখি, আমি যখন এখন দেখি আইএলটিএস 6 পাওয়া ছেলে আইএলটিএস 6 করছে, তার মুখেতে 4 লাইন ইংরেজি ঠিকমতো সে ডেলিভারি করতে পারে না। তা আশ্চর্য লাগে যে আসলে এখন এত টাকা পয়সা খরচ করে এত আধুনিক পড়াশোনার মধ্যে আইসা শিখতেছি কি, শিখার জায়গাটা কি, অর্জনের জায়গাটা কি? পরীক্ষা পাস করতেছে, সার্টিফিকেট নিতেছে, কিন্তু আপনি দেখেন যে কাজের জন্য যখন আপনি তারা ডাকতেছেন সে কিছুই জানে না, সে আইএমএ জিপিএ 5, সে এরকম কথা বলে, তখন আপনি তাকে কি দিবেন? বাইরে কিছু দোকান রাজনীতি ভালো মানুষদের জন্য আনহেলা ছাত্রলীগ। আমি এটা হচ্ছে বলছে এটা সুপার শপ, এটা সুপার শপ। তো আমি প্রায় লাইভের শেষ পর্যায়ে, আজকে প্রায় লাইভের শেষ পর্যায়ে। তো যারা আমার সাথে কানেক্ট নেই, ফেসবুক উপরে আইডি আছে, কানেক্ট হয়ে যাবেন। আর আমার পেজটাতেও কানেক্ট থাকবেন, আর নোটিফিকেশনে সিফার্স চালু করে রাখবেন। আর যাদের সন্তান আছে, যাদের সন্তান স্কুলে পড়ে, ওই স্কুলে যখন গার্জিয়ান সমাবেশ হয় ওইখানে স্ট্রংলি, আমি আপনি ভাই ওই যে সরকারের শিক্ষানীতি পরিবর্তন করতে পারবো না, কারণ সরকার আমার আপনার জিজ্ঞাসা করবে না, এটা কিন্তু বাস্তব। আর যখন আমি আপনি আমরা কোনোভাবে সরকারের জায়গায় পুছি, যখন আমরা ধরেন আমি যদি এখন কালকে শিক্ষামন্ত্রী হয়ে যাই বা পরশুদিন ধরেন আমি সচিব হয়ে যাই, এগুলো হচ্ছে পলিটিক্যাল পোস্ট, আপনার বুঝতে হবে। এগুলো সবাই জানেন ভিতরের খবর, ঠিক আছে? যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থাকবে, যদি 100টা সচিবের পদোন্নতি হয়, তারা কোথাও না কোথাও আওয়ামী লীগ রিলেটেড, হয়তো 5-10 জন আছে যোগ্যতার পায়, আর বাকি 90% হচ্ছে দলীয় রিলেটেড। বিএনপির সময় এটা হবে, শিবিরের সময় হবে, এরশাদ কাকার সময় হবে, এগুলো আমরা জানি। সো ওইখান থেকে আমাদের কোনো পরিবর্তন আসবে না। আমাদের হাতে যেগুলো আছে, যখন একটা স্কুলের ম্যানেজিং কমিটি হয়, একটা স্কুলের গার্জিয়ান সমাবেশ হয়, একটা স্কুলের শিক্ষানীতি প্রণয়ন করা হয়, ওইগুলোতে স্ট্রংলি বাধা দেন যে নাহলে আমাদের বাচ্চারা আমরা নিয়ে যাবো। হ্যাঁ, সপ্তাহে পরীক্ষা হলো, 3 দিন পরে পরে পরীক্ষার ফিস, কালকে মাসিক পরীক্ষা, এরপরে অর্ধবার্ষিকী পরীক্ষা। আরে ভাই, একটা বাচ্চারে খেলার সুযোগ দেন, তার মেধাটারে বিকাশের সুযোগ, তার খেলাধুলার প্রয়োজন আছে, তার রেস্টের দরকার আছে। পোলা ঘুমের মধ্যে পড়ে 2 দোকানে 4, 3 দোকানে 8, সে ঘুমের মধ্যে পড়তে পড়তে এতে ভুল করে। আপনি দেখেন এগুলো হয় বাচ্চাদের মধ্যে, কি পরিমাণ তার প্রেশারাইজ করা হচ্ছে। সব শিক্ষার সুযোগ দেওয়ার হচ্ছে, কিন্তু তাকে আরবি শিক্ষার সুযোগও দেওয়া হচ্ছে না, সময় পায় না। বাসায় একটা হুজুর রাখছে 500 টাকা দিয়ে, হুজুরে আসে আলিফ বাতা পড়া জায়গা। হ্যাঁ, আগে তো মাদ্রাসাতে আমরা পড়ছি, বাধ্যতামূলক আমাদের জন্য পড়ালেখাটা ছিল। মাসুদ ভাই ধন্যবাদ, কানেক্ট হয়েছেন। সোহেল ভাই, শিক্ষার মান নিয়েই নিম্নগতি। এটাই, শিক্ষা যত আধুনিকরণ হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও এখনকার জেনারেশন হয়তো 100 জনের মধ্যে 5-7 জন আছে যারা ভালো করতে পারতেছে, বাট 90% স্টুডেন্ট ডাউনে চলে যাচ্ছে। এই শিক্ষানীতির পরিবর্তন দরকার, আর সেটা ডালিম ভাই ধন্যবাদ। আমার আপনার কথায় হবে না, সেটা আমরা জানি। মিলন খান পণ্ডিত ভাই, আমি কোন দল সাপোর্ট করি সেটা বড় কথা না। বাংলাদেশের দলের বাইরে শুধু একদল মানুষ আছে, তারা হচ্ছে পাগল। পাগল ছাড়া বাংলাদেশে সবাই কিন্তু আমরা দল করি, কোথাও না কোথাও মন থেকে ভালোবাসি, কোনো কোনো দলের প্রতি সাপোর্ট আছে, কিন্তু বড় কথা হচ্ছে আমি কোন দল করলাম সেটা বড় কথা না, আমার অ্যাক্টিভিটিসটা কি সেটা হচ্ছে বড় কথা। কথার কথা, আমি যদি আওয়ামী লীগ করি আপনি কবেন ও আচ্ছা আপনি শুরু করছেন সরকারি দলের কথা, বিএনপি করলে কবেন যে ও আচ্ছা। বিষয়টা এটা না, আমি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, শিবির করতে পারি, আমি তো পাগল না, যেহেতু কোনো না কোথাও আমি কানেক্টেড আছি, ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে জয় দলই করি, শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গা আছে এখানে প্রতি আপনি যখন একটা স্কুল থাকে, ওইখানে আওয়ামী লীগের বাচ্চারা যায় না, আর বিএনপি বাচ্চারা যায় না, সবার বাচ্চারাই যায়। স্কুলের প্রতিষ্ঠাতা যেই দলেরই হোক, একটা স্কুলের প্রতিষ্ঠাতা যেই দলেরই হোক, ওইখানে সব দলের বাচ্চারাই পড়াশোনা করে, ঠিক আছে? একটা ম্যানেজিং কমিটিতে যেই দলের লোকে থাকুক, তার এটা চিন্তা রাখা দরকার যে এখানে আমার বাচ্চারা পড়াশোনা করতেছে। আর আমাদের উচিত, যারা আমরা স্কুলের ম্যানেজিং কমিটি যখন বানাই, স্কুলের সভাপতি বানাই, তাদের ক্ষেত্রে এই দাবি রাখা যে আপনার বাচ্চা স্কুলে পড়ে, তাহলে আপনারা সভাপতি বানাবো, নাহলে বানাবো না। আপনার বাচ্চারা না পড়ান, যখন নিজের বাচ্চা পড়বে তখন অন্তত 100 থেকে, মানে 100 তো হয়তো হবে না, অন্তত 80% হলে পজিটিভ ফিডব্যাক আসা ট্রাই থাকবে, ঠিক আছে? আমাদের এলাকায় খুব রিসেন্টলি আমাদের স্কুলের ম্যানেজিং কমিটি হয়েছে, তো এখন যিনি সভাপতি আছেন আমার কাছে খুব ভালো লাগছে। উনি একজন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, হাই এডুকেটেড মানুষ। এরকম মানুষদের আসা দরকার।
আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার পয়সাওয়ালা, আপনি একটা জায়গা ক্ষমতা দখল করে বসে থাকবেন, আপনি শিক্ষার কি বোঝেন, আপনি পড়াশোনা করছেন কতটুকু? কিন্তু যখন এডুকেটেড মানুষগুলো আসবে আপনার এই জায়গাগুলোতে, যোগ্যতা সম্পন্ন মানুষ দিয়া দেখেন ভাই, প্রতিটা জায়গায় যেখানে এইসব নির্বাচন হয়, আমি চাই প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটিগুলোতে লেভেলের মানুষ থাকুক, যার যে জায়গাটা যোগ্য ওই জায়গাতে সে থাকুক, তাহলে তাদের জন্য ভালো হবে। ফিলিপিনের লোকেরা তারা 100% ইংরেজি কথা বলতে, তাই বলে তারা তাদের মাতৃভাষা ভুলে যায় নাই। হ্যাঁ রুল ভাই, সেটা অবশ্যই, সেটা অবশ্যই। তো ঠিক আছে, অনেক কথা বললাম, অনেকের হয়তো ভালো লাগছে, অনেকের খারাপ লাগছে। তারপরেও যদি আমার কথা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা ফেসবুকে কানেক্ট হয়ে যাবেন। আর আজ এই পর্যন্তই, আবার কখনো দেখা হবে। তো ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। সোহাগ ভাই, রুল আমিন ভাই সহ সবাইকে যারা ছিলেন, আজাদ ভাই সহ, মাসুদ ভাই, অর্পিতা আপু, মেঘনা আপু, সবাইকে ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।